অনেক দিন আগের কথা। চম্পারণ জেলার একটি ছোট গ্রামের বাইরে এক গরিব ভিখারিনী, যার নাম কৌশল্যা, একটি শিশুর জন্ম দেয়। কাকতালীয়ভাবে সেই একই দিনে ওই গ্রামের জমিদারের ঘরেও একটি শিশুর জন্ম হয়। কিন্তু দুজনের ভাগ্য ছিল একদম আলাদা। কোনো এক পণ্ডিত মশাই ভিখারিনী কৌশল্যাকে তার বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলছিলেন। মা, তোমার এই ছেলে তোমার ভাগ্য বদলে দেবে, সারা বিশ্বে সে নাম করবে, তোমার এই ভিক্ষা করা চিরকালের মতো বন্ধ করে দেবে। খুব ভালো ভাগ্য নিয়ে জন্মেছে এই বালক। আপনি কি সত্যি বলছেন বাবা? হ্যাঁ মা, আমার কথা একদম সত্যি। দূর থেকে তাদের দুজনের কথা সেই জমিদার শুনে ফেলেন। পণ্ডিত মশাই কৌশল্যার কাছ থেকে বিদায় নিতেই জমিদার তাকে থামালেন এবং সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে গেলেন। পণ্ডিত মশাই, আপনি যেমন ওই ভিখারিনীর বাচ্চার ভাগ্য গণনা করলেন, তেমনি আমার ছেলের ভাগ্যটাও একটু দেখুন। বলুন তো, আমাদের ছেলের কপালে কি লেখা আছে? হ্যাঁ পণ্ডিত মশাই, কি ভাবছেন? তাড়াতাড়ি বলুন। জমিদার সাহেব, আপনার ছেলের ভাগ্য খুবই খারাপ। এত ধন সম্পদ থাকা সত্ত্বেও সে এই পরিবারে ধ্বংস ডেকে আনবে। এ কথা শুনে জমিদার সাহেব ও তার স্ত্রী অবাক হয়ে গেলেন। আমার একটা ভবিষ্যৎবাণীও আজ পর্যন্ত ভুল হয়নি। জমিদার সাহেব, বাকিটা আপনাদের ইচ্ছে, মানুন বা না মানুন, কিন্তু এটাই সত্যি। আমি আসছি জমিদার সাহেব। এতটুকু বলে পণ্ডিত মশাই যেই পা বাড়ালেন, তখনই জমিদার সাহেব তাকে থামালেন এবং তার সামনে টাকার তোড়া রেখে ধীর গলায় বললেন, পণ্ডিত মশাই, আমরা ভাগ্য তো বদলাতে পারবো না, কিন্তু যার আগমনে আমাদের ভাগ্য বদলাতে পারে তাকে তো নিয়ে আসতে পারি। এর মানে কি জমিদার সাহেব? আপনি কি বলতে চাইছেন? মানে এটাই যে আপনি বাচ্চাদের অদল বদল করে দিন। কোনোভাবে চুপি চুপি ওই ভিখারিনীর বাচ্চাটা এনে আমাদের দিন, আর আমাদের বাচ্চাটা ওকে দিয়ে দিন। ওই ভিখারিনীর কপাল তো আগে থেকেই পোড়া, এর চেয়ে খারাপ আর ওর কপাল কি হবে? আমার এই কাজটা করে দিন, যার বিনিময়ে আমি আপনাকে লাখ টাকা দিচ্ছি। টাকার তোড়া দেখে পণ্ডিতের মনে লোভ জন্মালো। সুযোগ বুঝে এক রাতে সে চুপি চুপি জমিদারের বাচ্চার সাথে ভিখারিনী কৌশল্যার বাচ্চার অদল বদল করে দিল। আর এভাবেই সেই বড়লোক বাড়ির ছেলে এখন ভিখারিনীর ঘরে বড় হতে লাগলো। আর সেই ভিখারিনীর ছেলে জমিদার ও তার স্ত্রী সরলার ঘরে। কৌশল্যা নিজের ছেলের নাম রাখল রোহন, আর সরলা নিজের ছেলের নাম রাখলেন অর্জুন। একদিন এক পণ্ডিত মশাই বলেছিলেন, আমার ছেলে সারা বিশ্বে নাম করবে, তাই আমি ভিক্ষে করে হলেও একে পড়াশোনা শেখাবো। এরপর থেকে কৌশল্যা ভিক্ষে করে করে নিজের ছেলেকে পড়াতে লাগলেন। কিন্তু তিনি এই সত্যটা সম্পর্কে সম্পূর্ণ অজানা ছিলেন যে রোহন আসলে তার নিজের ছেলে নয়। অন্যদিকে সরলা তার ছেলে অর্জুনকে শহরের এক মস্ত বড় স্কুলে ভর্তি করিয়ে দিলেন। ধীরে ধীরে দুজনেই বড় হয়ে উঠল। এক রাতে হালকা তুষারপাতের মধ্যে রোহন এক শ্মশানের বাইরে বসেছিল। তখনই তার মা কৌশল্যা, যিনি এখন বেশ বৃদ্ধ হয়ে গেছেন, তুষারপাতে ভিজতে ভিজতে তার কাছে এলেন। আরে রোহন বাবা, তুই এখানে বসে আগুন পোহাচ্ছিস? অনেক রাত হয়েছে, তুই বারবারই শ্মশানের বাইরে কি করতে চলে আসিস বলতো? কিছু না মা, এই শ্মশানের বাইরে আমি খুব শান্তি পাই, তাই চলে আসি। চলো এবার বাড়ি যাই। রোহন তার মাকে নিয়ে বাড়ি ফিরে এলো। তারা দুজনে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত। যা হোক, দুজনে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ল। অন্যদিকে জমিদার বাবু আর তার স্ত্রী সরলা খুব চিন্তিত হয়ে বসেছিলেন। এত রাত হয়ে গেল, এই অর্জুনটা কোথায় রয়ে গেল? এখন আর কি করতে পারি বলো? আমরা তো অনেক চেষ্টা করলাম, কিন্তু নিজেদের ভাগ্য আর বদলাতে পারলাম না। হয়তো নিজের সেই সব বখাটে বন্ধুদের সাথে কোথাও ঘুরছে। তারা দুজনে ওখানেই বসে বসে ঘুমিয়ে পড়লেন। প্রায় মাঝরাতে অর্জুনের এক বন্ধু তাকে ছাড়তে তাদের হাভেলি পর্যন্ত এলো। হাভেলির বাইরে গাড়ি এসে থামল। অর্জুন টলতে টলতে গাড়ি থেকে বের হলো। তখনই অর্জুনের বন্ধু তাকে বলল, চল, ঠিক আছে অর্জুন, সাবধানে যাস, আমিও এবার বাড়ি যাই। ঠিক আছে দোস্ত, তুই এখান থেকে যা, দেখ আমি তো আমার বাড়ি এসে গেছি, তুইও সাবধানে বাড়ি যাস। তার বন্ধু গাড়ি নিয়ে ওখান থেকে চলে গেল। এদিকে অর্জুন টলতে টলতে হাভেলির ভেতরে ঢুকল। তার গলার আওয়াজ পেতেই তার বাবা মা জেগে উঠলেন। অর্জুন, তুই আমার বদনাম করার একটা সুযোগও ছাড়িস না। সারাদিন বন্ধুদের সাথে কেন এমন বাউন্ডুলের মতো ঘুরে বেড়াস? আর তোর গাড়িটা কোথায় গেল? আরে বাবা, ওইটুকু খেলনার মতো গাড়ির জন্য তুমি চিন্তা করছো?
আরে ওই লক্কর গাড়িটা আমি বারবার স্টার্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু ওটা স্টার্টই হচ্ছিল না। তাই ওটাকে আমি খাদে ফেলে দিয়েছি আর বন্ধুর গাড়িতে করে চলে এসেছি। কাল আমার নতুন গাড়ি চাই। দেখছো সরলা, এই অর্জুনের কাণ্ডকারখানা। একে তো কত কষ্ট করে একটা গাড়ি কিনলাম, আর সেটাকে ও কোথাও ফেলে দিয়ে আসলো। মন তো চায় ওকে বাড়ি থেকেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। আপনি শান্ত হন, ও এখন হুঁশে নেই, মাতাল অবস্থায় আছে। অর্জুন বাবা, তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়। ঠিক আছে মা, তুমি খুব ভালো, কিন্তু এই বুড়োটাকে একটু বুঝিয়ে বলো। এর নিজের ধন সম্পত্তি নিয়ে বড্ড অহংকার। মরে গেলে কি সব সাথে করে উপরে নিয়ে যাবে নাকি? সব তো আমারই। জমিদার মশাই কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই অর্জুন সোজা তার ঘরে চলে গেল। ওর মুখের ভাষা দেখছো সরলা? কেউ নিজের বাবার সাথে এভাবে কথা বলে? আপনি অকারণে চিন্তা করছেন। ও আসলে হুঁশে নেই, তাই এমনটা বলে ফেলেছে। ভুলে গেলেন জন্মের সময় পণ্ডিতজি কি বলেছিলেন? আমাদের ছেলের ভাগ্য খুব ভালো, একদিনও সারা দেশে অনেক বড় নাম করবে। আমার তো কোথাও থেকে কোনো লক্ষণ নজরে আসে না। এই অর্জুন সারাদিন বন্ধুদের সাথে শুধু এদিক সেদিক আড্ডা দিয়ে ঘুরে বেড়ায়। অন্যদিকে মাঝরাতে হঠাৎ রোহনের মা কৌশল্যার ঘুম ভেঙে গেল। সে দেখল তার ছেলে রোহন মোমবাতি জ্বালিয়ে মন দিয়ে পড়াশোনা করছে। মনে হচ্ছে পণ্ডিতজি একদম ঠিক বলেছিলেন, ওনার বলা কথা আমার সত্যি হতে চলেছে বলে মনে হচ্ছে। এটুকু ভেবে সে আবার ঘুমিয়ে পড়ল। সকাল হতেই কৌশল্যা তার ভিক্ষার বাটিটা তুলে নিয়ে বাইরে যেতে লাগলো। তখনই তার ছেলে রোহন উঠে বাইরে এলো। আমি এখন বড় হয়ে গেছি, তোমাকে এভাবে ভিক্ষা করতে দেখা আমার ভালো লাগে না। আমিও তোমার সাথে ভিক্ষা করতে যাব। বাবা, দ্বিতীয়বার এমন কথা মুখেও আনিস না। আর আমার ভিক্ষা চাইতে খারাপ লাগে না, কারণ এটা আমাদের বংশগত পেশা। আমার বাবা মাও ভিক্ষা করতেন, তাদের বাবা মাও ভিক্ষাই করতেন। কিন্তু তোর জন্মের সময় পণ্ডিতজি বলেছিলেন যে তুই আমাদের ভাগ্য বদলে দিবি, তাই তুই শুধু পড়াশোনায় মন দে। যেই দিন তুই সফল হবি, আমি ভিক্ষা করা ছেড়ে দেব। আমি তোমাকে কথা দিচ্ছি মা, খুব শীঘ্রই ভিক্ষা করার এই বংশগত পেশা আমি বন্ধ করে দেব। এরপর কৌশল্যা বাটি নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়ল। ভিক্ষা চাইতে চাইতে সে ওই গ্রামেই পৌঁছে গেল যেখানে জমিদার বাবু থাকতেন। ভগবানের নামে কিছু দিন, ভগবানের নামে কিছু দিন, ভগবান আপনাদের ভালো করবেন। তখনই কিছু গ্রামবাসী তার বাটিতে পয়সা দিয়ে চলে গেল। হাঁটতে হাঁটতে সে জমিদার বাবুর বিশাল হাভেলির বাইরে পৌঁছালো। কৌশল্যার কণ্ঠ শুনতেই জমিদার বাবু এবং তার স্ত্রী দুজনেই ভয়ে ঘাবড়ে গেলেন। শুনছো, ও এত বছর পর এখানে ভিক্ষা চাইতে এসেছে। আরে তাড়াতাড়ি ওকে কিছু ভিক্ষা দিয়ে এখান থেকে বিদায় করো। আমি চাই না অর্জুনের নজর ওর ওপর পড়ুক। এই নাও টাকা, আর এখান থেকে ভাগো। আমাদের গ্রামে আর কোনোদিন ভিক্ষা করতে আসবে না। ঠিক তখনই হিরো স্টাইলে তৈরি হয়ে অর্জুন সেখানে চলে এলো। সে তার বাবার সব কথা শুনে ফেলেছিল, তাই সে রেগে গিয়ে বলল, বাবা, এত বড় জমিদার হয়েও তোমার এতটুকু ভদ্রজ্ঞান নেই যে বয়োজ্যেষ্ঠদের সাথে কিভাবে কথা বলতে হয়? আম্মাজি, আপনি চলুন আমার সাথে। আপনার কাপড় ছিঁড়ে গেছে, আমি আপনাকে নতুন শাড়ি কিনে দিচ্ছি, আর ওখানেই আপনাকে পেট ভরে খাইয়ে দেব। আরে বাবা, এসব করার কি দরকার? তুমি তো আমাকে চেনোও না। থাক বাবা, তুমি যে আমার কথা এত ভাবলে, এটাই আমার জন্য অনেক। না আম্মাজি, আপনি শুধু আমার সাথে চলুন। অর্জুন একরকম জোর করেই কৌশল্যাকে সেখান থেকে নিয়ে চলে গেল। জমিদার বাবু আর তার স্ত্রী এসব দেখে অবাক হয়ে গেলেন। ঠিক তখনই সেখানে গ্রামের কিছু লোক চলে এলো। তাদের মধ্যে গ্রামের এক বয়স্ক কাকা জমিদারকে বললেন, আরে জমিদার বাবু, আপনার ছেলে এখন শুধরে যাচ্ছে, এতে ভয়ের কি আছে? আমরা দূর থেকে দেখলাম ও কিভাবে একজন ভিখারিনীকে সাহায্য করার জন্য নিয়ে গেল। মনে হচ্ছে আপনার ছেলে এবার আপনার ভাগ্য বদলে তবেই ছাড়বে। হ্যাঁ কাকা, আমিও তো ওনাকে সেটাই বোঝাচ্ছিলাম। চলুন ভেতরে যাই। অন্যদিকে অর্জুন কৌশল্যাকে নিয়ে একটা বিশাল বড় শোরুমের ভেতরে গেল এবং তাকে 5টি দামি দামি শাড়ি কিনে দিল। এরপর তাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়ালো এবং অনেকগুলো টাকাও দিল। আম্মাজি, এরপর আপনি যখনই আমাদের গ্রামে আসবেন, আমার সাথে অবশ্যই দেখা করে যাবেন। ঠিক আছে বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি জীবনে অনেক উন্নতি করো। আমি এখন আসি, আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে। গিয়ে ওর জন্য রান্না করতে হবে। ঠিক আছে আম্মাজি, আপনি যান। আমি এখন নিজের জন্য একটা নতুন গাড়ি কিনতে যাচ্ছি। কৌশল্যা সেখান থেকে চলে গেল। সে বাড়ি পৌঁছাতেই এতগুলো টাকা আর দামি দামি শাড়ি দেখে তার ছেলে রোহান অবাক হয়ে গেল এবং নিজের মাকে বলল, মনে হচ্ছে মা,
আজ লোকজন তোমার ওপর একটু বেশি মেহেরবান হয়েছে। হ্যাঁ বাবা, আমিও অবাক হয়ে গেছি। কত বছর পর আমি রামপুর গ্রামে ভিক্ষা চাইতে গেলাম, আর ওখানকার জমিদার বাবুর ছেলে আমাকে এসব দিল। কি বলছো মা? জমিদার বাবুর ছেলেরাও এত ভালো হয়? এটা তো আজই জানলাম। চলো, ভালোই হলো। এখন তোমাকে আর কিছুদিন ভিক্ষা করতে হবে না। এবার তাড়াতাড়ি খাবার বানিয়ে দাও, আমার খুব জোর খিদে পেয়েছে। এরপর আমাকে ইন্টারভিউ দিতেও যেতে হবে। হ্যাঁ বাবা, আমি জানি, সেই জন্যই তো আমি তাড়াতাড়ি চলে এলাম। কৌশল্যা রোহানকে রান্না করে খাওয়ালো। খাওয়া দাওয়া শেষ করে সে ইন্টারভিউয়ের জন্য বেরিয়ে পড়ল। এদিকে অর্জুন একটা নতুন গাড়ি কিনে নিজের প্রাসাদে ফিরল। জমিদার অর্জুনের নতুন গাড়ি দেখে অবাক হয়ে গেলেন। দেখে তো আমি অবাক হয়ে গেলাম। তুই আমাকে না জানিয়েই নতুন গাড়ি কিনে ফেললি। টাকা পেলি কোথায়? আরে বাবা, এই ছোটখাটো খেলনা কেনার জন্য কি আমাকে এখন তোমার পারমিশন নিতে হবে? আর তুমি তো জানোই তোমার ক্রেডিট কার্ড সবসময় আমার কাছেই থাকে। দাঁড়াও, আমি কথা বলছি। অর্জুন বাবা, আজ তুই ওই ভিখারিনীকে সাহায্য করেছিস, তার মানে তোর মনটা খুব ভালো। কিন্তু অন্তত আমাদের কথাটাও তো একটু ভাববি। তোকে নিয়ে আমরা কত বড় বড় স্বপ্ন দেখেছি। আমরা ভেবেছিলাম তুই বড় হয়ে এমন কিছু করবি যে দুনিয়া তোকে মনে রাখবে। নিজে বাবার চেয়েও তুই বেশি নাম করবি। আরে মা, নামে কি আসে যায়? আমি তো ছোটবেলা থেকেই চেষ্টা করছি, কিন্তু কি করব বলো, আমার ভাগ্যই তো আমার সহায় হয় না। হাই স্কুলে 2 বার ফেল করলাম, ইন্টারে 3 বার ফেল করলাম, কলেজের কথা তো বাদই দাও, আজ পর্যন্ত একটা ভালো কলেজ জুটলো না। তুই টেনশন করিস না, কালই তুই লন্ডন যাচ্ছিস। আমি তো সব ব্যবস্থা করে দিয়েছি। কি ব্যাপার বাবা, এই প্রথম তুমি কোনো কাজের মতো কাজ করেছো, এবার আমিও লন্ডন যাব। যাক, অন্তত তুই লন্ডন যাওয়ার জন্য রাজি তো হলি। আমি তো ভয় পাচ্ছিলাম তুই না আবার না করে দিস। এরপর রাতের ফ্লাইটে অর্জুন লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অন্যদিকে রাতে রোহন মন খারাপ করে বাড়ি ফিরল। কি হয়েছে রোহন বাবা, তুই এত মনমরা হয়ে আছিস কেন? মন খারাপ হবে না তো কি হবে মা? এখনো পর্যন্ত 20টা ইন্টারভিউ দিয়েছি, কোথাও চাকরি পেলাম না। আমি পড়াশোনায় কত ভালো ছিলাম, আমার নম্বরও কত ভালো ছিল। ভিক্ষা করে তুমি আমাকে পড়িয়েছ, আর এই দুনিয়া আমাকে একটা চাকরি দিতে পারছে না। বাবা, জীবন থেকে এভাবে হার মানতে নেই। একদিন তুই সব সুখ পাবি এবং নিজের লক্ষ্যেও সফল হবি, আমার পূর্ণ বিশ্বাস আছে। মা, তোমার এই কথাগুলোই তো আমাকে হারতে দেয় না। কিন্তু এখন আমাকে অন্য কিছু করতে হবে। মনে হচ্ছে উপরওয়ালা চান না যে আমি অন্যের চাকরি করি। এরপর খাওয়া দাওয়া করে দুজনেই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে মা, তুমি সকাল থেকে রাত পর্যন্ত ভিক্ষা করতে থাকো। এবার কদিন তুমি বিশ্রাম নাও। রেশনের বাজার আমি নিয়ে আসছি। মায়ের কাছ থেকে টাকা নিয়ে রোহন বাজারে চলে গেল। সেখানে হরেক রকমের দোকান বসেছিল। কোথাও কাপড়ের দোকান, কোথাও রেশনের দোকান, আবার কিছু লোক মূর্তি বিক্রি করছিল। রোহন সেই মূর্তিওয়ালার কাছে গিয়ে কথা বলতে শুরু করল। আরে মূর্তিওয়ালা ভাই, আমি প্রায় দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সব মূর্তি বিক্রি হয়ে যায়। এই মূর্তিগুলো বানাতে কত খরচ হয়, আর আপনি এগুলো কোথা থেকে কিনে আনেন? আরে ভাই, এতে আমার কোনো টাকা খরচ হয় না, শুধু পরিশ্রম লাগে। আমি প্রত্যেক উৎসবের জন্য মূর্তি বানাই, শুধু পুকুর থেকে মাটি আনি আর ছাঁচে ফেলে মূর্তি তৈরি করে ফেলি। এ তো খুব সহজ কাজ ভাই। মূর্তি বানানোর ওই ছাঁচটা কি আমি পেতে পারি না? হ্যাঁ, পাওয়া যাবে, কিন্তু একটা ছাঁচের দাম 100 টাকা পড়বে। নিতে চাইলে বলো। ঠিক আছে দাদা, আমাকে 5টা দেবদেবীর ছাঁচ দিন। একটা ছাঁচ দিন গরুর মূর্তি বানানোর জন্য, আর একটা ময়ূরের। বাকি 3টে যে কোনো পশু বা পাখির ছাঁচ দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ভাই, সব রকমের ছাঁচই তুমি পেয়ে যাবে। এমনিতেই কাজটা খুব ভালো। আমি ছাড়া এই এলাকায় আর অন্য কেউ মূর্তি বানায় না। কিন্তু দেখো, তুমি আবার আমার দোকানের সামনেই নিজের দোকান খুলে বসো না যেন, তাহলে তো আমার ব্যবসায়ী লাটে উঠবে। আরে না দাদা, আপনি চিন্তা করবেন না, আমি আপনার আশেপাশেও আসবো না। এরপর রোহন 1000 টাকা দিয়ে বিভিন্ন ধরনের ছাঁচ কিনে নিল। তারপর কিছু চাল, ডাল ও রেশনের সামগ্রী নিয়ে খুশি মনে বাড়ি ফিরে এলো। রোহন বাড়িতে ঢুকল। তার মা কৌশল্যা তাকে দেখে অবাক হলো। বাবা, তুই এসব খেলনা কি জন্য এনেছিস? তুই তো এখন আর বাচ্চা নস। এখন থেকে তোমার আর ভিক্ষা করতে হবে না। আমি অনেক পড়াশোনা করেছি, ব্যবসা সম্পর্কেও আমার অনেক ভালো ভালো আইডিয়া জানা আছে। তুমি খাবার রান্না করো, আমি পুকুর থেকে মাটি নিয়ে আসছি। আজ থেকেই আমরা মূর্তি বানানো শুরু করব। কিন্তু বাবা, এসব হবে কি করে? রোহন মায়ের কোনো কথা না শুনেই সেখান থেকে দ্রুত চলে গেল এবং কয়েক ঘন্টার মধ্যে পুকুর থেকে প্রচুর মাটি নিয়ে এলো।
খাওয়া দাওয়ার পর রোহন তার মাকে মূর্তি বানানো শিখিয়ে দিল। দুজনে মিলে মূর্তি বানাতে শুরু করলো। কি দারুণ ব্যাপার বাবা, এভাবে মূর্তি বানানো তো কত সহজ। দেখ কত সুন্দর সব মূর্তি তৈরি হয়ে গেল। মা, আমাকে আরও কিছু টাকা দাও, আমি গিয়ে কিছু রং বেরঙের কালার নিয়ে আসি, তারপর দেখবে মা, মূর্তিগুলো আরও সুন্দর লাগবে। কুশল্যা তাকে কিছু টাকা গেল। সেই টাকা দিয়ে রোহন নানা রঙের কালার কিনে আনলো। তারপর সেই মূর্তিতে রোহন এমনভাবে রং করল যে মূর্তিগুলো একেবারে জীবন্ত হয়ে উঠল। মা, তুমি তো জানোই আমার সবথেকে বেশি নম্বর এই আর্ট বা আঁকাতেই আসতো। এবার আমি এই মূর্তিগুলো এখানে নয়, দূরের বড় বড় শহরে গিয়ে বড় লোকদের কাছে বিক্রি করব। পরের দিন যখন সব মূর্তি তৈরি হয়ে গেল, রোহন সেগুলো নিয়ে দূরের এক শহরে চলে গেল। এবং বড় লোকদের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে শুরু করল। রোহন একজন ধনী ব্যক্তির বাড়িতে মূর্তি দেখাচ্ছে। স্যার, এই সব মূর্তি আমি আর আমার মা মিলে নিজেদের হাতে তৈরি করি। বড় বড় বিজনেসম্যানরা আমাদের মূর্তি কেনেন। আপনার বাংলোর শোভা বাড়িয়ে তো এইটি। সেই ধনী লোকটির মূর্তিগুলো এতটাই পছন্দ হলো যে সে সঙ্গে সঙ্গে কেনার সিদ্ধান্ত নিল। স্যার, আমার বানানো মূর্তি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাহেবও কেনেন, কিন্তু আপনি এই শহরে আমাদের প্রথম গ্রাহক, তাই একটি মূর্তি আপনাকে আমি মাত্র 10,000 টাকায় দিয়ে দেব। আরে বাহ, আমি কত ভাগ্যবান যে তুমি আমাদের শহরে মূর্তি বিক্রি করতে এসেছো, আবার আমাকে ডিসকাউন্টও দিচ্ছ। এবার আমি আমার বন্ধুদের দেখিয়ে হিংসে করাবো যে যেই মূর্তি খোদ মুখ্যমন্ত্রীর অফিসে আছে সেই একই মূর্তি আমার কাছেও আছে। মূর্তিটা আমার বাড়িতেও সাজানো আছে। ধনী লোকটির কথা শুনে রোহন মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, ভালোই হলো, আমি মুখ্যমন্ত্রীর অফিসে এই হরিণওয়ালা মূর্তিটা আগেই টিভিতে দেখেছিলাম। এভাবেই সব মূর্তি বিক্রি করে সন্ধ্যা নাগাদ রোহন 1,00,000 টাকা নিয়ে বাড়ি ফিরল। ছেলের এই সাফল্যের কথা জানতে পেরে তার মা খুব খুশি হলেন। কি ব্যাপার বাবা, এসব তুই শেষমেশ কিভাবে করলি? মা, এই বড় লোকেরা যেভাবে আমাদের মতো গরিবদের বোকা বানিয়ে নিজেদের জিনিস বিক্রি করে, আমিও ঠিক তাই করেছি। ওদেরই পদ্ধতি ওদের উপর প্রয়োগ করেছি। ধনীদের মূর্তি কেনার খুব শখ থাকে, তাই ওরা আমাকে অনেক বেশি টাকা দিয়েছে, কিন্তু ওদের হিসেবে সেটা হয়তো কমই ছিল। বাবা, আমার বিশ্বাস তুই যা করছিস ঠিকই করছিস। এভাবেই প্রতিদিন মা ও ছেলে মিলে মূর্তি বানাতে লাগল। কখনো কখনো রোহন মূর্তি বিক্রি করতে পারত না, কিন্তু আবার কখনো কখনো সে একসঙ্গেই অনেক টাকা রোজগার করে নিত। অন্যদিকে কিছুদিন পর অর্জুন নয়না নামের একটি মেয়েকে নিয়ে লন্ডন থেকে বাড়ি ফিরে এলো। আরে অর্জুন, তুই লন্ডন থেকে ফিরে এসেছিস? আর তোর সাথে এই মেয়েটিকে? বাবা, কলেজ কর্তৃপক্ষের হয়তো আমার আচরণ পছন্দ হয়নি, তাই ওরা আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে। কিন্তু এই মেয়েটি আমাকে খুব সঙ্গ দিয়েছে। আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। আর হ্যাঁ, এই মেয়েটিও ইন্ডিয়ান। সরলা, এই ছেলের আর কিচ্ছু হবে না। ওই পণ্ডিত 1 নম্বরের মিথ্যেবাদী ছিল। আমাদের সিদ্ধান্তটাই ভুল ছিল। আরে কোন পণ্ডিত বাবা, কিসের পণ্ডিত? যখনই দেখি তোমরা দুজনে কোনো এক পণ্ডিতের কথা বলতে থাকো। আজ আমাকে বলেই দাও যে ওই পণ্ডিত আসলে কি বলেছিল। আরে কিছু না বাবা, চল, এটা ভালোই হলো যে তুই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিস। এক কাজ করি, এদের দুজনের বিয়েটা দিয়েই দিই। বিয়ের পর তো বদলে যাবেই, আমার পূর্ণ বিশ্বাস আছে। তুমি ঠিকই বলেছ সরলা। কিছুদিন পরেই নয়না ও অর্জুনের খুব ধুমধাম করে বিয়ে দিয়ে দেওয়া হলো। অন্যদিকে একদিন রোহন আশপাশের সব ভিখারিদের নিয়ে নিজের বাড়িতে চলে এলো। মা, এখন আমাদের কাছে টাকার অভাব নেই, আর মূর্তি বানাতে বেশি টাকাও খরচ হয় না, শুধু রঙই তো কিনতে হয়। আমি শহর থেকে হাজার হাজার রকমের ছাঁচ নিয়ে এসেছি। আরও ভালো ভালো মূর্তি বানানো হবে। আজ থেকে এরা সবাই আমাদের সঙ্গে কাজ করবে। আজকের পর এদের মধ্যে কেউ আর ভিক্ষা চাইবে না। বেটা, তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। পণ্ডিতজির কথা আজ সত্যি প্রমাণিত হলো। সেই দিনের পর রোহন একটি মূর্তি বানানোর কারখানা খুলে ফেলল। আশেপাশে সব ভিখারিরা ভিক্ষা করা ছেড়ে সেই কারখানায় কাজ করতে শুরু করল। তারপর এক রাতে, মা, এদের মধ্যে অনেক মহিলা আছেন যারা সেলাই, কাঁথা বুননের কাজ খুব ভালো জানেন। আর কিছু পুরুষ আছেন যারা খুব ভালো রান্না করতে পারেন, কিন্তু বেচারারা ভিখারি ছিলেন বলেই নিজেদের প্রতিভা কখনো দেখানোর সুযোগ পাননি। আরে বেটা, এটা তো তোকে আগে বলা উচিত ছিল। এবার আমাদের সঙ্গে সঙ্গে আশেপাশের সব ভিখারিরাও এগিয়ে যাবে।
সবার ভালো ভালো ঘর হবে, এইটাই আমার স্বপ্ন। এইভাবেই ধীরে ধীরে টাকা জমিয়ে রোহন প্রথমে একটি ঢাবা খুলল। তারপর কাপড়ের ব্যবসাও শুরু করল। সেলাই, বুনন সব কাজই চালু করল। বাকিরা কাজ করত আর রোহন নিজে দূর দূরান্তের শহরে গিয়ে অর্ডার আনত। বড় বড় শোরুমে নিজের মাল বিক্রি করত। কয়েকদিনের মধ্যেই তার নাম টিভির নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ল। আজ রোহনের জন্যেই প্রত্যেক ভিখারির নিজের ভালো ঘর আছে, নিজস্ব ব্যবসা আছে। তাদের সন্তানরা ভালো স্কুলে পড়াশোনা করছে। সরকার রোহনকে সম্মানিত করার ঘোষণা করেছে। এই কথা শুনে কৌশল্যার চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগল। কাঁদতে কাঁদতে সে তার ছেলেকে বলল, বাবা, আমার বিশ্বাসই হচ্ছে না যে মাত্র 2 বছরের মধ্যে তুই এত কিছু বদলে দিলি। আর সবই সম্ভব হলো সেই 5,000 টাকার জন্য, যেগুলো আমাকে অর্জুন বাবা দিয়েছিল। হ্যাঁ মা, কাল আমরা অর্জুনের গ্রামে যাব, ওনাদের গোমাতার মূর্তি উপহার দেব। অন্যদিকে সেই রাতেই অর্জুন নিজের বাড়িতে ভাঙচুর শুরু করল। কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগল। তার মা বাবা সব দেখে হতভম্ব হয়ে গেলেন। কি হলো, এখন বুদ্ধি ফিরেছে নাকি? যখন দায়িত্ব কাঁধে এলো তখনই ভাঙচুর শুরু করলি। বাবা, আমার ভাগ্যটাই খারাপ। শৈশব থেকে আজ পর্যন্ত বারবার ফেল করেছি। এমনকি লন্ডনেও গিয়েছিলাম, সেখান থেকেও আমাকে বের করে দেওয়া হয়েছে। শেষে এক মেয়েকে বিয়ে করলাম, সেও এই বাড়ি থেকে আমার সব টাকা আর গয়না নিয়ে পালিয়ে গেছে। এই দেখুন, একটা চিঠিও রেখে গেছে। যাই হোক, পরদিন সকালে রোহন আর কৌশল্যা গাইমাতার একটি মূর্তি নিয়ে ঠাকুর সাহেবের হাভেলিতে পৌঁছালো। ভাই সাহেব, দিদি ভাই, আমি এই মূর্তিটা অর্জুন বাবাকে উপহার হিসাবে দিতে চাই। ওনার দেওয়া সেই 5,000 টাকা দিয়ে আমি ভিক্ষা করা ছেড়ে দিয়েছি, আর সাথে আমার ছেলে রোহন অনেক ভিখারির জীবনও পাল্টে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ জানি, টিভিতে দেখেছি আমি তোমাদের ব্যাপারে। কিন্তু এটা কি করে সম্ভব? যার ভাগ্যে লেখা ছিল ধ্বংস আর বরবাদি, সে আজ কোন উচ্চতায় পৌঁছে গেছে। আর আমাদের ছেলে দেখো কোথায় গিয়ে দাঁড়িয়েছে। শোনো কৌশল্যা, আমাদের তোমার ওই মূর্তির দরকার নেই। চুপচাপ নিজের মূর্তি নিয়ে এখান থেকে বিদায় হও, নিজেদের জীবনে সুখে থাকো। মা জননী, আপনি এসব কি কথা বলছেন? আপনি কি আমার হাত থেকে এই মূর্তিটুকু নেবেন না? রোহনের মুখে এমন কথা শুনে সরলার, ঠাকুর সাহেবের স্ত্রী, মন গলে গেল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বাবা, তুই যখন এত ভালোবেসে বলছিস তখন রেখেই দি, আর যখন এসেই পড়েছিস বস, কিছু মুখে দিয়ে তবেই যাবি। সরলা, তুমি এসব কি করছো? এদের দুজনের এখানে বেশিক্ষণ থাকাটা মোটেও ঠিক নয়। ব্যাস, অনেক হয়েছে, আমি আর সহ্য করব না। রোহন বাবা, আজ থেকে তুমি এখানেই থাকবে। আরে চুপ করো দেবী, আবেগে এতটাও ভেসে যেও না যে আমাদের সব গুমর ফাঁস হয়ে যায়। ঠিক এমন সময় সেখানে অর্জুন এসে উপস্থিত হল। এবং খুশি হয়ে কথা বলতে শুরু করল। আরে আম্মা, আপনি? আমি কতদিন ধরে আপনাকে খুঁজছি, কিন্তু আপনার বাড়িটাই চিনতাম না। আপনি আর আপনার ছেলে তো কামাল করে দিয়েছেন। একদিকে আপনার ভাগ্য, একজন ভিখারির ছেলে হয়েও জীবনে কত কিছু করে ফেলল, আর একদিকে আমার ভাগ্য, এত বড় জমিদারের ছেলে হয়েও আমি কিছুই করতে পারলাম না। ঠিক সেই মুহূর্তেই সেখানে একজন অতি বৃদ্ধ পণ্ডিতজি এসে উপস্থিত হলেন। আরে পণ্ডিতজি যে, আপনাকে তো 25 বছর পর দেখা গেল। আচ্ছা, ইনি কি সেই পণ্ডিতজি যার নাম আপনি মা বারবার করতেন? আরে হ্যাঁ পণ্ডিতজি, আমি তো আপনাকে চিনতে পেরেছি। সেদিন আপনি কত সুন্দর ভবিষ্যৎবাণী করেছিলেন, বলেছিলেন আমার ছেলে একদিন অনেক বড় নাম করবে, আর দেখুন আজ সত্যিই তাই হয়েছে। কিন্তু পণ্ডিতজির চোখে তখন অনুতাপের অশ্রু। ভারী মন নিয়ে তিনি ধীরে ধীরে বললেন, হ্যাঁ, আমি সেই পণ্ডিতই। গত 25 বছর ধরে অনুশোচনার আগুনে জ্বলছি। আজ যখন আমার শেষ সময় এসে গেছে, তখন আর সত্য লুকিয়ে রাখতে পারছি না। আজ আমি সব সত্য আপনাদের বলতে চাই। পণ্ডিতজি গভীর শ্বাস নিয়ে বললেন, অর্জুন বাবা, তুমি আসলে সরলাজির ছেলে নও, তুমি কৌশল্যাজির সন্তান। তোমার জন্ম হয়েছিল এক ভিখারির পরিবারে। কি বলছেন পণ্ডিতজি, এটা কি সত্য? হ্যাঁ বাবা। আর রোহন, তুমি কৌশল্যাজির ছেলে নও, তুমি সরলাজি আর জমিদার সাহেবের আসল সন্তান।
আপনি এসব কি বলছেন পণ্ডিতজি? ঠিক তখন জমিদার সাহেব ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বললেন, পণ্ডিতজি একদম সত্য বলছেন। আজ বুঝতে পারছি, ভাগ্য প্রতারণা দিয়ে নয়, নিজের পরিশ্রমেই তৈরি হয়। সেদিন 1 লাখ টাকা দেখে আমার লোভ জেগে উঠেছিল। সেই লোভের বশেই আমি রাতের অন্ধকারে চুপি চুপি সরলাজির সন্তানকে কৌশল্যাজির কাছে রেখে এসেছিলাম, আর কৌশল্যাজির সন্তানকে সরলাজির কাছে। কিন্তু কৌশল্যাজি আজও এই সত্য জানতেন না। না পণ্ডিতজি, সোহন আমারই ছেলে, দয়া করে বলুন এটা মিথ্যে। আপনারা দুজন নিজেদের লোভের জন্য এত বড় পাপ করেছেন, আমাকে আমার আসল মায়ের থেকে আলাদা করে দিয়েছেন। রোহন, তুমি আমার আসল সন্তান, তাই আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। না, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। আমি এখানেই থাকব। আমার ভাগ্য এখানেই জড়িয়ে আছে। কিন্তু আমি আর আপনাদের সঙ্গে থাকব না। রোহান, আজ থেকে আমি তোমার সঙ্গে কাজ করব। আমার সব খারাপ অভ্যাস ছেড়ে দেব। সেই সময় অর্জুন ও রোহন নিজেদের আসল মায়ের সঙ্গে ফিরে গেল। এবং সেখানেই কাজ শুরু করল। কয়েক বছরের মধ্যেই অর্জুন সম্পূর্ণ বদলে গেল। সে কঠোর পরিশ্রম করতে শুরু করল। একদিন জমিদার সাহেব তার স্ত্রীকে নিয়ে অর্জুনের কাছে এলেন। অর্জুন বাবা, তুমি চলে যাওয়ার পর থেকে তোমার মা সারাক্ষণ কাঁদছে। আমি তোমার জন্মদাতা না হলেও ছোটবেলা থেকে তো তোমাকে মানুষ করেছি। আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকব। ঠিক আছে মা, আপনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। আমরা সবাই একসঙ্গে থাকব। আমিও আপনাদের ভালোবাসা পাবো, আর আপনি তো আমার আসল বাবা। ঠিক আছে, যেমন তুমি বলো। সেই দিনের পর থেকে সবাই একসঙ্গে সুখে থাকতে লাগল। জমিদার সাহেব রোহনের ব্যবসায় অনেক সাহায্য করলেন। পরের 5 বছরে অর্জুন ও রোহন দুজনেরই নাম ব্যবসায়িক দুনিয়ায় খুব বড় হয়ে উঠল।